86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য সুদীপ ওম ঘোষের লেখা অমরজ্যোতি নাগের গল্প, একটি ভয়ঙ্কর হত্যা রহস্য। আজকের গল্প পাঠে আছে পার্থ অরণ্যদেব মুখার্জি, শুভদীপ্তদা, নীল, জয়, লাবণী এবং সুপ্রজা। গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0 এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সুদীপ ওম ঘোষের লেখা একটি ভয়ঙ্কর হত্যা রহস্য। থানায় বসে একটা পুরনো কেসের ফাইল দেখছি। বছর 20-22 এক সুন্দরী যুবতী হনহন করে থানার ভেতরে প্রবেশ করলো। চোখে রোদ চশমা, হাতে দামি ফোন, এসে আমার ঘরেই ঢুকলো। স্যার, আমার মাকে গত 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটা মিসিং ডায়েরি করতে চাই। 3 দিন ধরে খুঁজে পাচ্ছেন না, আর এখন থানায় এলেন? আমি এখানে থাকি না, আমার মা এখানে একা একাই থাকে। মায়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই গত 2 বছর। পাশের বাড়ির কাকিমা আমাকে ফোন করেছিল, তাই আমি ছুটে এসেছি। আপনার নাম? দোয়েল দাশগুপ্ত। আপনি কোথায় থাকেন? দিল্লিতে। আপনার আর কেউ নেই? না, মায়ের ডিভোর্স হয়ে গেছে। বাবা আবার বিয়ে করেছে, মা বিয়ে করেনি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। মায়ের সাথে অশান্তি হওয়ার কারণ? আমি অন্য ধর্মের একজনকে বিয়ে করেছি, তাই। বুঝলাম। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেছেন? করেছি, কিন্তু কোথাও যাইনি। আপনি একটা মিসিং ডায়েরি করুন, বুঝলেন? তারপর আমার এখানে আসুন। আমি হাত দিয়ে ডিউটি অফিসারের দিকে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ভদ্রমহিলা আমার টেবিলে এলেন। এবার আমি বিস্তারিত ঠিকানা জেনে নিলাম, আরও কিছু কথাবার্তা বললাম। তারপর বড়বাবুর ঘরে গেলাম। মেয়েটাকে বাড়ি চলে যেতে বললাম। স্যার, আসবো? এসো না, আগে এসো। তোমার এই কেসটার খবর কি? কোন কেসটা স্যার? রঘুনাথপুরেরটা? কত দূর এগোলো? স্যার, খুব তাড়াতাড়ি সমাধান হবে বলেই আশা করছি। খুব ভালো। কেপের আপ। স্যার, একটা মিসিং ডায়েরি হলো। কেসটা বেশ জটিল বলেই মনে হচ্ছে। কোথায়? মাঠপাড়ার কেস স্যার। আচ্ছা, তাহলে মণ্ডলকে নিয়ে চলে যাও, দেখো ব্যাপারটা। ওকে স্যার। এই বলে আমি বড়বাবুর ঘর থেকে বেরিয়ে আমার জুনিয়র সহকর্মী কালীচরণ মণ্ডলকে সঙ্গে নিয়ে রওনা হলাম মাঠপাড়ার উদ্দেশ্যে। স্যার, আমার মনে হচ্ছে কেসটা কিন্তু বেশ জটিলই হবে। গাড়িতে যেতে যেতে বলল মণ্ডল। কি করে বুঝলে? মানে আপনার কথা শুনেই মনে হলো। বাহ, খুব ভালো তো। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। এটা খুব জটিল একটা কেস হতে চলেছে। আমাকে হয়তো বাইরেও যেতে হবে। বাইরে? কোথায় স্যার? দেখা যাক। মনে হচ্ছে দিল্লি অথবা উত্তরবঙ্গ। গল্প করতে করতে আমরা মাঠপাড়ায় এসে উপস্থিত হলাম। আমি আর আমার সহকর্মী গাড়ি থেকে নেমে পাড়ার ভিতরে এগিয়ে গেলাম। পাড়ার লোকের কাছে জেনে নিলাম জয়ন্তী দাসের বাড়িটা কোথায়। ওরাই আমাদের নিয়ে গেল। পুলিশ দেখে পুরো গ্রাম জড়ো হয়ে গেল বাড়িটার সামনে। একটা একতলা ছোট্ট বাড়ি, কিন্তু খুব সুন্দর সাজানো। সারা বাড়িতে ফুলের গাছ। বাড়ির সামনে একটা ছোট লোহার গেট। আমাদের দেখে ঘর থেকে বেরিয়ে এলো সেই মেয়েটা যে থানায় গিয়েছিল মায়ের নিখোঁজ ডায়েরি করতে। আপনার মা কোথায় থাকতেন আমরা একটু দেখব। দেখুন। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার সহকর্মীকে বললাম কেউ যেন বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে সেটা দেখতে। 2টো ঘর, একটা কিচেন আর টয়লেট। ঘরের ভিতরেও একদম পরিপাটি করে সাজানো গোছানো। ভদ্রমহিলা যে ঘরে থাকতেন সেই ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম।
টেবিলে দেখলাম প্রচুর ওষুধের প্যাকেট। এত ওষুধ! আপনার মা কিসের ওষুধ খেতেন? দেখুন, আপনাকে আগেই বলেছি, মায়ের সাথে আমার গত 2 বছর কোনো যোগাযোগ ছিল না। বাবা মাকে ছেড়ে চলে গেছে, তারপর আমি ছেড়ে চলে গেছি। পাড়ার লোকের কাছে শুনেছি মা মানসিক অবসাদে ভুগতেন, ডাক্তার দেখাতেন আর প্রচুর ওষুধ খেতেন। টাকা পয়সা কোথায় পেতেন? আপনাদের বাড়ি ঘর থেকে তো মনে হচ্ছে অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। আমার দাদুর একমাত্র মেয়ে ছিল আমার মা। আমার দাদু শরৎ দাস ছিলেন নামকরা ব্যবসাদার। দাদুর সব সম্পত্তি আমার মাই পেয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থা কখনোই খারাপ ছিল না। বাবারও 2-3টে হোটেল আর চা বাগান আছে উত্তরবঙ্গে। আপনার বাবা কি বর্তমানে উত্তরবঙ্গে থাকেন? হ্যাঁ, আমার জন্ম উত্তরবঙ্গে। আমার মা আগে ওখানেই থাকতো। বাবার সাথে অশান্তি করে আমাকে নিয়ে মা এখানে চলে আসে। এই বাড়িটা মা কিনেছিল। আমার দাদুর বাড়িও এখানে, মা এখানকারই মেয়ে। একজন লোক মারফত যোগাযোগ করে মা এই বাড়িটা কিনেছিল। আমি এখানে থাকতে চাইনি। মায়ের খুব পছন্দের জায়গা ছিল এটা। আরও বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে কিছুই তেমন পেলাম না। পাড়ার লোকেদের সাথে কথা বললাম, সেই কাকিমার সাথেও কথা বললাম যে ভদ্রমহিলা দোয়েলকে ফোন করে জানিয়েছিলেন ওর মা বাড়ি ফিরছে না 2 দিন। সবার সাথে কথা বলে যেটা বুঝলাম, ভদ্রমহিলা সবসময় একা একা থাকতেন, পাড়ার কারোর সাথেই কথা বলতেন না। দোয়েল মাঝে মাঝেই পাড়ার কাকিমাকে ফোন করত এবং মায়ের খোঁজখবর নিত। নিয়মিত যোগাযোগ ছিল। বিশেষ কিছুই না পেয়ে চলে আসার সময় মহিলাকে বলে এলাম, আপনি যেন এখন দিল্লি যাবেন না, আরও কিছু জানার আছে, দরকারে থানায় ডাকবো। কতদিন থাকতে হবে? আমি খুব সমস্যায় পড়ব। আমাকে যে ফিরতেই হবে দিল্লি। সপ্তাহখানেক তো থাকুন, তারপর দেখছি। আপনার বাবা কোথায় থাকেন পুরো ঠিকানাটা নিয়ে আর একবার থানায় আসুন বিকালে, আরও কিছু জানতে হবে। মেয়েটার মুখটা বেশ অন্ধকার হয়ে গেল দেখলাম, যেন অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা। গাড়িতে উঠলাম আমি আর মণ্ডল। স্যার, কেসের ব্যাপারে কেমন বুঝলেন? 1-2 পয়েন্ট শুধু মাথায় ঘুরছে, বিশেষ কিছুই তো বুঝতে পারলাম না। 1, ভদ্রমহিলাকে যদি কেউ অপহরণ করতো তাহলে তো এতক্ষণে ফোন আসতো মুক্তিপঞ্চে, কিন্তু তেমন তো কোনো সংবাদ নেই। ভদ্রমহিলার তো প্রচুর অর্থ আছে। আর 2, ভদ্রমহিলার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যেহেতু ডিভোর্সি। আচ্ছা স্যার, এই পুরো বিষয়টা সাজানো মানে একটা নাটকও তো হতে পারে। তোমার এমন মনে হওয়ার কারণ? দেখুন স্যার, আমার মনে হচ্ছে এই মেয়েটার ব্যাপারে আমাদের আরও অনেক খোঁজ খবর নিতে হবে। এর বর্তমান অর্থনৈতিক অবস্থা, যার সাথে বিয়ে হয়েছে তার ব্যাকগ্রাউন্ড, মায়ের সাথে 2 বছর কোনো যোগাযোগ নেই, মায়ের সব সম্পত্তির মালিক ওই হবে। মা যদি অন্য কাউকে লিখে দিয়ে যায় তাহলে তো সব হাতছাড়া হবে, তাই মাকে সরিয়ে দিয়ে নাটক করছে। হ্যাঁ, আজ না হোক কাল তো সম্পত্তি পাবেই। বাহ বাহ, তুমি তো অনেক কিছু ভেবেছ, খুব ভালো। এবার কিন্তু তোমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। কি যে বলেন স্যার, আপনার সাথে থেকে থেকেই। তুমি যেটা বলেছ ওটাও আমি ভেবে রেখেছি, কিন্তু আগে আমাদের একবার উত্তরবঙ্গে যেতে হবে। গল্প করতে করতে আমরা থানায় চলে এলাম। আমি গাড়ি থেকে নেমেই খাবার আনতে বললাম, খুব খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়া করে পেট ঠান্ডা করে তারপর ভাববো কেসটা নিয়ে কিভাবে এগোব। সত্যি বলতে আমি নিজেই খুব দ্বন্দ্বে পড়ে গিয়েছি, কিভাবে শুরু করব এবং কোথা থেকে কেসের তদন্ত শুরু করব। কিছুক্ষণের মধ্যেই আমার খাবার চলে এলো। খাওয়া দাওয়া করে থানার বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে কেসটা নিয়ে ভাবছি। আবারও অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যেহেতু মেয়েটা বিকালে আসলে কয়েকটা প্রশ্ন করতে হবে। মেয়েটার স্বামী কি করে, মেয়েটা কাউকে সন্দেহ করছে কিনা, মায়ের সাথে কারো সম্পর্ক ছিল কিনা, এইসব যখন ভাবছিলাম
আবার বড়বাবুর ডাক। সিগারেটটা দ্রুত শেষ করে বড়বাবুর ঘরে গেলাম। মেয়েটার স্বামী দিল্লিতে ট্যাক্সি চালায়, আর মেয়েটা কাউকে সন্দেহ করছে না। মায়ের সাথে কারো সম্পর্ক আছে সেটাও ও জানে না। স্যার, আপনি ভালো করে ওই বাপ মেয়ের বিষয়ে একটু খোঁজ খবর নিন। আমার মনে হচ্ছে এদের কাছে রহস্যের সন্ধানটা রয়েছে। প্রথমে যেমনটা মনে করেছিলাম তার থেকেও মনে হচ্ছে জটিল। মণ্ডল, তুমি একদম ঠিক বলেছ। আগামীকালই আমি লাটাগুড়ি বেরিয়ে যাচ্ছি। মেয়েটার বাবার সাথে কথা না বললে কিছুই বোঝা যাচ্ছে না। হয়তো ভদ্রলোক ওখান থেকেই কলকাঠি নাড়ছেন, সব কিছু সাজিয়ে মাঠে খেলতে নেমেছেন। মেয়েটির কথা আমিও কিছুই বিশ্বাস করছি না। আগে চোখে দেখতে হবে, তারপর ভাববো তদন্ত কোন দিক দিয়ে এগিয়ে নিয়ে যাব। বড়বাবুর সাথে কথা বলে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে রুমে চলে এলাম। মণ্ডলকে তৎকালে টিকিট কাটার দায়িত্ব দিয়ে দিলাম। পরের দিন সন্ধ্যায় শিয়ালদহ থেকে ট্রেনে উঠে বসলাম। আজ আর অফিসে যাইনি, রুমেই শুয়ে বসে সময় কাটিয়েছি আর সিনেমা দেখেছি। বোন ফোন করেছিল, ওর সাথেও অনেকক্ষণ কথা হলো। ভাগ্নিটা খুব দুষ্ট হয়েছে, ওর 3 বছর বয়স হলো। অনেকদিন হলো বোনের বাড়ি যাই না, বোন খুবই রাগারাগি করছিল। এই জন্য ওকে বলেছি এই কেসটা শেষ করে আর একটা কেস শেষের পথে, দুটো কেস মিটলে এই 2 দিনে ছুটে নেব, বোনের বাড়ি ঘুরে আসবো। কেস ঘেটে ঘেটে আর ভালো লাগছে না, 2 দিন একটু এইসবের বাইরে থাকতে হবে। যখনই একটু ছুটির কথা ভাবি তখনই জটিল কেস চলে আসে। কেসে তদন্ত করতে করতে জীবন কেটে গেল। আর এই হিঙ্গলগঞ্জ থানার কেসের তো শেষই নেই। যেহেতু এটা বাংলাদেশ সীমান্তবর্তী থানা, প্রতিদিন বেআইনিভাবে বাংলাদেশ থেকে লোক ঢোকে। এই তো গত সপ্তাহে বোনের মেয়ের জন্মদিন ছিল, যেতেই পারলাম না। আরও রেগে আছে বোন এই জন্য। ও ছাড়া তো আমার আর কেউ নেই। ট্রেন ছাড়লো সন্ধ্যা 7:30টায়। রাতে রুটি আর তরকা নিয়েই ট্রেনে উঠেছি। এসিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে একটা বেড কভার জড়িয়ে নিলাম। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, বাঙালির প্রিয় সব উৎসব শেষ। এবার আস্তে আস্তে পারদ নামবে। লাটাগুড়ি নেমে একটা গাড়ি করে হোটেলে পৌঁছলাম। এর আগেও বেশ কয়েকবার আমি লাটাগুড়ি এসেছি। আমার জন্ম যেহেতু কোচবিহারে এবং বেড়ে ওঠা, তাই উত্তরবঙ্গের প্রতি একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা সবসময়ই কাজ করে। প্রকৃতিকে অনেক কাছ থেকে পাওয়া যায়, প্রকৃতির প্রেমে মুগ্ধ হওয়া যায়। গাছগাছালি, পাখিরা একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। চা বাগান আর বড় বড় গাছ, জঙ্গল দিয়ে সাজানো লাটাগুড়ি, প্রকৃতি দেবীর আশীর্বাদে। হোটেলটা একদম সাধারণ। আমি ইচ্ছা করে এমন হোটেল নিয়েছি। রেস্ট নিয়ে স্নান খাওয়া করে দুপুরের পর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলাম। তার আগে লোকাল থানায় গিয়ে বিস্তারিত বললাম আমার লাটাগুড়ি আসবার কারণ। বড়বাবু খুব ভালো মানুষ, কোনো সমস্যা হলে যোগাযোগ করতে বলেছেন। সব রকম সাহায্যই থানা থেকে পাব। অভিজিৎ দাশগুপ্তের বিশাল বাড়ি, নিচে বাজার, কলকাতা শোরুম, একটা বেসরকারি ব্যাংকও আছে দেখলাম। আমার পরিচয় দিতেই আমাকে 2nd ফ্লোরে একজন নিয়ে গেল। বাড়ির ভিতরটাও ঝাঁ চকচকে, বিশাল দামি দামি সব আসবাবপত্র। প্রচুর অর্থ আছে ভদ্রলোকের, তা জানান দিচ্ছে ঘরের প্রতিটা জিনিস। ভদ্রলোক বেশ শৌখিন মানুষ বোঝাই যাচ্ছে। আমাকে ডাইনিং রুমে বসতে দিয়ে ভদ্রলোক ভিতরে চলে গেলেন, বাবু আসছেন বলে। আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। দেওয়ালে টাঙানো অসাধারণ কিছু ছবি। ভদ্রলোকের রুচিবোধ বেশ ভালোই। মিনিট 5 পরেই একজন ভদ্রলোক হাসি মুখেই আমার দিকে এগিয়ে এলেন। বেশ সুন্দর চেহারা, উজ্জ্বল ত্বক, বেশ ফর্সা, দাড়ি গোঁফ কামানো। উচ্চতা 5.5 ফুট হবে, শরীরে বেশ বাঁধুনি আছে। বয়স 50-52 হবে। মনে হলো নিয়মিত শরীরচর্চা করেন। নমস্কার, আমি অভিজিৎ দাশগুপ্ত। আমি প্রত্যুত্তরে বললাম, নমস্কার, আমি হিঙ্গলগঞ্জ থানা থেকে আসছি। আমি অমরজ্যোতি নাগ। দোয়েল ফোন করেছিল, আপনি আসছেন আমাকে জানিয়েছে। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? আমি মৃদু হেসে বললাম, নো থ্যাঙ্কস,
আমি হোটেল থেকে কিছুক্ষণ আগে লাঞ্চ করে আসছি। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার প্রথম স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি জানেন? অবশ্যই জানি। দোয়েলকে তো আমি দিল্লি থেকে নিয়ে এসে থানায় ডায়েরি করতে বললাম। আপনি জানেন কোথায় আছেন? অফিসার, আপনি তো হাসালেন। আমি যদি জানবো তাহলে পুলিশের সাহায্য নেব কেন? আপনার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ ছিল? না, দীর্ঘ বেশ কিছু বছর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনার মেয়ের সাথে তো যোগাযোগ আছে? আছে মানে? ও তো মাঝে মাঝেই আমার এখানে আসে। আপনার জামাই আসে না? না, জামাই কখনো আসেনি। কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন আপনার স্ত্রী, জানেন কিছু? না, আমি তেমন কিছু জানি না। আপনার মেয়ে নিয়মিত খোঁজ খবর নিত ওর মায়ের পাশের বাড়ির একজনের কাছ থেকে। আমি ওকে খোঁজ খবর রাখতে বলতাম। আমি তো সময় পাই না। তাছাড়া কি করেন আপনি? আমার 4টে রিসর্ট আছে, 2টো বাগান আছে, 2টো ফ্ল্যাট আছে, আর এই বিল্ডিংটা তো দেখলেনি। এই সম্পত্তিগুলো কি সব আপনার বাবার ছিল? বাবার ছিল শুধু একটা বাগান আর একটা রিসর্ট, বাকি সব আমি করেছি। আপনারা কয় ভাই বোন? আমার একটা বোন আছে, ও দুর্গাপুরে থাকে। ওনার স্বামী কি করেন? স্টিল প্ল্যান্টে চাকরি করে। আমি বিয়ে দিয়েছি। ওদেরও অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। বোনাইয়ের বাবার বড় ব্যবসা আছে। ওদের ঠিকানাটা দেবেন? অবশ্যই দেব। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছিল কেন? খুব সন্দেহবাতিক ছিল। বাবার একমাত্র মেয়ে, খুবই জেদি আর তেজি। আমার বাবারও তো কিছু ছিল, ভিখারি তো ছিলাম না। সব সময় ওর কথা মতো চলতে হবে। কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, নানান সমস্যা। তাই বাধ্য হয়েই। শুধু নিজের সুখের দিকটাই দেখলেন, একবারও ওর কথা ভাবলেন না? অবশ্যই ভাবি বলেই দোয়েলকে সব সময় খোঁজ খবর নিতে বলেছিলাম। দোয়েল নিজের পছন্দের বিয়ে করেছে, ওর সাথে সম্পর্ক পর্যন্ত রাখা বন্ধ করে দেয়। কেমন মানুষ একটু ভাবুন অফিসার। আপনি এবং আপনার মেয়ে মিলেই তো এই কাজটা করতে পারেন। কি কাজ? খুন। ভদ্রমহিলাকে আপনারা খুন করেছেন। আপনার মাথা ঠিক আছে তো অফিসার? এতক্ষণ পর বেশ উত্তেজিত হয়ে উঠলেন ভদ্রলোক। মৌচাকে ঢিল পড়লে যেমন মৌমাছিটা তেড়ে আসে, মিস্টার অভিজিৎ দাশগুপ্ত যেন তেমনভাবেই তেড়ে এলেন আমার দিকে। আমি মৃদু হেসে বললাম, এত উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার দাশগুপ্ত? আমি দেখতে চাইলাম আপনার প্রতিক্রিয়া কেমন হয়। আমি কেন খুন করতে যাব? হ্যাঁ, আমার কথায় কাজ হলো। একটু ঠান্ডা হয়ে আমার কাছেই প্রশ্ন করলেন ভদ্রলোক। সম্পত্তি? আবার চটে গেলেন। সম্পত্তি? কেন আমার সম্পত্তি নেই? ওর 10 গুণ সম্পত্তি আমার আছে। আমার একটাই ছেলে, কে খাবে এত সব? কেন, দোয়েল আপনার মেয়ে নয়? হতচকিত হয়ে গেলেন ভদ্রলোক। একটু সামলে নিয়ে বললেন, অবশ্যই মেয়ে, অবশ্যই মেয়ে। সরি, আমার ভুল হয়েছে। আমার এক ছেলে আর এক মেয়ে আর কি, মানে। যাদের সম্পত্তি থাকে, যারা বড় লোক, তারাই চায় আরো হোক আরো হোক। সম্পত্তির ঝামেলা নিয়েই তো সবচেয়ে বেশি খুনগুলো হয়। আমার আর কিছুই চাই না। জীবনে অনেক পয়সা করেছি, এবার একটু শান্তি চাই। বর্তমান স্ত্রীর সাথে আপনার কিভাবে পরিচয়? কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন ভদ্রলোক, তারপর আস্তে আস্তে বললেন, ও আমার রিসর্টে কাজ করত। ডিভোর্স হওয়ার পর আমি বড্ড একা হয়ে যাই। কিছুদিন পর রমাকে আমি আমার মনের কথা বলি। ও খুব ভালো মেয়ে, আমার থেকে বয়সে অনেকটাই ছোট। ওকেই বিয়ে করি। দোয়েলের সাথে রমার খুব ভালো সম্পর্ক, প্রতিদিন একবার করে ওদের ফোনে কথা হবেই। ডিভোর্স হওয়ার আগে আপনাদের কোনো সম্পর্ক ছিল না বলছেন? আমি জানতে চাইলাম। না, যেটুকু একজন কর্মচারীর সাথে মালিকের থাকে সেটুকুই, বিশেষ কিছুই না। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই, ডাকবেন একটু? অবশ্যই, আমি ব্যবস্থা করছি। ভদ্রলোক ভিতরে চলে গেলেন। আমি চুপচাপ বসে আবারও ভালো করে ঘরের পরিবেশটা দেখতে লাগলাম, যদি কোনো ক্লু পাই সেই ভরসায়। মিনিট 10 পর একজন মহিলাকে নিয়ে ঘরে ঢুকলেন মিস্টার দাশগুপ্ত। সত্যি বেশ অল্প বয়স মহিলার, 30-এর মধ্যেই বয়স হবে। ফর্সা, গোল মুখশ্রী, মুখটা খুবই মিষ্টি। মুখের বাম পাশে ছোট্ট একটা তিল। স্বাস্থ্যবান, কিন্তু বেশ বেঁটে, ভারী সুন্দর দেখতে। ভদ্রমহিলা শাড়ি পরে আছেন। আমি ওনার সাথে একটু একা কথা বলতে চাই,
আপনার কোনো আপত্তি নেই তো? হঠাৎ ভদ্রলোকের মুখটা যেন অন্ধকার হয়ে গেল। উজ্জ্বল আকাশে হঠাৎ করেই যখন মেঘ চলে আসে ঠিক তেমন। মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ভদ্রলোক বললেন, নো প্রবলেম, আমার একটা আর্জেন্ট ফোন এসেছিল, আমি তাহলে একটু কথা বলে আসি। হ্যাঁ বলেই ভদ্রলোক চলে যাচ্ছিলেন। আমি বললাম, আবার আসবেন কিন্তু, আপনাকেও আবার দরকার হবে, এই মিনিট 20 পরে এলেই হবে। মাথা নাড়িয়ে ভদ্রলোক ভেতরে চলে গেলেন। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললাম, নমস্কার, আমার পরিচয় নিশ্চয়ই আপনি পেয়েছেন। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনার সাথে কিভাবে পরিচয় হয় মিস্টার দাশগুপ্তের? আমি কাজ করতাম ওই রিসর্টে। খুব আস্তে করেই কথাটা বললেন ভদ্রমহিলা। আপনার বাপের বাড়ি কোথায়? এখানে রামচন্দ্রপুর স্কুলের পাশে। কে কে আছেন? মা, বাবা, দাদা, বৌদি আর ওদের ছেলে মেয়ে। ওরা কি কাজ করেন? সবাই ওই বাগানেই কাজ করে। আচ্ছা, বিয়ের আগে মিস্টার দাশগুপ্তের সাথে কি আপনার কোনো সম্পর্ক গড়ে উঠেছিল? আমার প্রশ্ন শুনে থতমত খেলেন ভদ্রমহিলা। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। আমি আবার প্রশ্ন করলাম, দেখুন, সত্যিটা বলুন, মিথ্যা বললে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়বেন। পুলিশকে মিথ্যা বললে কিন্তু সমস্যা আরও বাড়বে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। মিস্টার দাশগুপ্তের কি স্ত্রী আছে আপনি জানতেন? আবারও ভদ্রমহিলা মাথা নাড়লেন। স্ত্রী আছে জেনেও আপনি ওর সাথে সম্পর্কে জড়ালেন, কিন্তু কেন? কিছুক্ষণ চুপ থেকে ভদ্রমহিলা বললেন, আমার কোনো উপায় ছিল না। কেন? আমাদের দরিদ্র পরিবার, আমার কাজ চলে গেলে আমাকে বাড়িতে থাকতে দেবে না, তাই বাধ্য হই। এক জায়গায় কাজ চলে গেলে অন্য কোথাও করতেন? এবার আর কোনো উত্তর দিলেন না ভদ্রমহিলা, চুপচাপ বসে রইলেন। আমি তো যা বোঝার বুঝে গেলাম, সম্পর্কটা অনেক গভীরে প্রবেশ করেছিল। তারপর আবার প্রশ্ন করলাম, আপনার ছেলে কোথায় থাকে? শিলিগুড়িতে, ওখানেই পড়াশোনা করে, ছুটিতে বাড়িতে আসে। আরও কিছুক্ষণ কথাবার্তার পর আমি মিস্টার দাশগুপ্তকে ডাকলাম। আমার সব প্রশ্নের উত্তর মোটামুটি আমি পেয়েছি। আবারও যদি দরকার হয় আমাদের কিন্তু সাহায্য করতে হবে। আমি চেষ্টা করব দ্রুত এই কেসের নিষ্পত্তি ঘটানোর। মাথা নাড়লেন মিস্টার দাশগুপ্ত। আমি এবার দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে ভাবতে লাগলাম, একবার কি ভদ্রমহিলার বাপের বাড়িতে যাব, কথাটা সত্যি বলছেন কি না সেটা যাচাই করার জন্য। দরকারে দুর্গাপুরেও যাব। শেষে সিদ্ধান্ত নিলাম হোটেলে ফিরেই তারপর যা সিদ্ধান্ত নেওয়ার দেব। একটা সিগারেট ধরিয়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। একটা কথা ভাবছি। মিস্টার দাশগুপ্ত বললেন বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না দ্বিতীয় স্ত্রীর সাথে। সেটা যে পুরোপুরি মিথ্যা সেটা তো জানা গেল। শুধু সম্পর্কই ছিল না, সম্পর্কটা অনেক গভীরে পর্যন্তও ছিল। তাহলে কি ঘটনার সূত্রপাত এখান থেকেই? যে সন্তানের কথা বললেন ভদ্রমহিলা, সেটা বিয়ের আগেই পেটে চলে আসেনি তো? হয়তো বাধ্য হয়েই বিয়ে করতে হয়েছে দাশগুপ্ত বাবুকে, আর সেই কারণেই প্রথম স্ত্রী ছেড়ে চলে গেছিল। বেশ জটিল ব্যাপার। বেশ। হঠাৎই চিৎকার করে রাস্তায় ছিটকে পড়লাম। একটা বাইক এসে ধাক্কা মেরেছে। আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে তুলল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বললাম, ধরো ধরো ওকে, ধরো। লোকজন আমাকে পাশেই একটা ডাক্তারখানায় নিয়ে গেল। বাইকটা পালিয়েছে, কেউ ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে এক্স রে করা হলো, পেইন কিলার খেলাম। ডাক্তার একটা ইঞ্জেকশন দিল। রিপোর্ট পেলে বোঝা যাবে হাড়ে কোনো চিড় আছে কি না। এলাকার ছেলেরা খুব ভালো, আমাকে গাড়ি করে হোটেলে দিয়ে গেল। আমার আসল পরিচয় কাউকে বলিনি। একটা ব্যবসার কাজে এখানে এসেছি এটাই বলেছি। একটা সন্দেহ আমায় খুব ভাবাচ্ছে। মিস্টার দাশগুপ্তের বাড়ি থেকে বেরোনোর পরেই মোটর বাইক এসে আমাকে মেরে দিল। সন্দেহটা আরও জোরালো হচ্ছে। এটা কাকতালীয় নাও হতে পারে। হোটেলে ফিরে ঘন্টা 2 রেস্ট নিলাম। পা আস্তে আস্তে বেশ ফুলেছে, যন্ত্রণা শুরু হয়েছে। বরফ ধরলাম অনেকক্ষণ। তারপর খাওয়া দাওয়া করে আবার একটা মেডিসিন খেলাম। না, খুব ক্লান্ত লাগছে। একটু ঘুমিয়ে নিয়ে মণ্ডলকে ফোন করলাম। হ্যালো।
বলুন স্যার, কেমন আছেন? আর আপনার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে কেন? আর বলো না, একটা বাইক এসে ধাক্কা মেরেছে। সে কি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আছি আছি, ঠিক আছে, হোটেলের রুমেই আছি। আর বলো না, ওই মিস্টার দাশগুপ্তের ফ্ল্যাট থেকে নেমে রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা গাড়ি ধরে হোটেলে ফিরবো, আর তখনই একটা বাইক এসে আমাকে ধাক্কা মারে। আমি রাস্তায় একেবারে ছিটকে পড়ি। উফ, হাত পা কেটে গেছে। এলাকার ছেলেরা দৌড়ে এসে আমাকে তোলে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তারা, এক্স রে করেছে, রিপোর্ট এখনো পাইনি। ওহ, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো স্যার। একদম তাই। আচ্ছা, এখন আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি। পেইন হচ্ছিল, আবার একটা মেডিসিন খেলাম। এক্স রে রিপোর্টে না আসলে কিছুই তো বুঝতে পারছি না। আর বড়বাবুকে বলেছেন? না 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 না, ওই আপনাকেই প্রথম ফোনটা করেছি। বড়বাবুকে বলুন কাউকে পাঠাতে, আপনিও তো একা একা ফিরতে পারবেন না। আগের রিপোর্টটা দেখি, যদি চোট লাগে 2 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। লোকাল থানায় বলুন স্যার, একটু তদন্ত করে দেখুক। বলছেন ভদ্রলোক খুব প্রভাবশালী, তাই বলছিলাম। ছেলেটাকে তো বললেন ধরতেও পারেননি। আমিও সেটাই ভাবছি। আমি যখন এখানে ঢুকি থানায় গিয়েছিলাম। আমার আসার কারণ বড়বাবু জানে। এই বিষয়টা নিয়ে ভাবছি একটু কথা বলবো। সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এই তুমি একটা কাজ করো তো। হ্যাঁ বলুন না স্যার। সময় করে ওই ভদ্রমহিলার বাড়িতে যেহেতু একবার, ওর মায়ের কোন কোন রোগ ছিল সেটা জানার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনগুলো সব নিয়ে এসে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাও। আর ভদ্রমহিলার একটা ছবি নিও অবশ্যই। একটা কথা বলবো স্যার? বলো। আমার মনে হচ্ছে যে ভদ্রমহিলাকে কিন্তু খুনই করা হয়েছে। তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? না, আপনার অ্যাক্সিডেন্টটা আমাকে খুব ভাবাচ্ছে স্যার। এটা কাকতালীয় নাও হতে পারে। বাবার মেয়েই যদি যুক্ত থাকে তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। খুন করার কারণ? দেখুন স্যার, আপনার কাছ থেকে যা শুনলাম, বাবার কাছে মেয়ে বারবার যায়, দিল্লিতে থাকে, কিন্তু প্রায়ই আসে। কিছু তো একটা কারণ আছেই স্যার। সেই রহস্যটাই আমাদের খুঁজে বার করতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। বাহ মন্ডল, বাহ, দিন দিন কিন্তু তোমার উন্নতি হচ্ছে প্রচুর। হ্যাঁ, আরো উন্নতি করতে হবে, ঠিক আছে? সবই আপনার আশীর্বাদ স্যার। আমিও সেটাই ভাবছি। আচ্ছা স্যার, আগামীকাল সকালে ওই বাড়িতে গিয়ে আপনি যা যা বললেন তাহলে সেগুলি করি। হ্যাঁ একদম, এই চিন্তা করো না, আমি ঠিক আছি। তুমি কাজগুলো করে আমাকে জানাও। তোমাকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। আমার সমস্যা তো তুমি শুনলেই। স্যার, আপনি শুধু আমাকে কাজ দেবেন, বাকিটা আমি দেখে নেব। ভেরি গুড, ভেরি গুড। তা এখন রাখছি তাহলে, বড়বাবুর সাথে আবার লোকাল থানায় একটু কথা বলি। ওকে স্যার। ওকে, বাই। ফোনটা কেটে দিয়ে ভাবলাম, আমার চিন্তাভাবনার সাথে মণ্ডলের চিন্তাভাবনাও সব মিলে যাচ্ছে। ভদ্রমহিলাকে তাহলে খুনই করা হয়েছে, কিন্তু কেন? কে খুন করলো? ভাড়াটে খুনি দিয়ে? কিভাবে খুন করলো? প্রশ্ন অনেকগুলো, কিন্তু উত্তর জানা নেই। মিস্টার দাশগুপ্ত আর ওর মেয়ে দোয়েল কি সত্যিই জড়িত? আবার ভাবছি, ভুল পথে এগোচ্ছি না তো? অন্য কেউ জড়িত নেই তো, যেদিকটা হয়তো আমি এখনো দৃষ্টিপাতই করিনি? বিষয়টা বেশ জটিল হয়ে যাচ্ছে। মোটিভ কি? সম্পত্তি? সম্পর্কের টানাপোড়েন? নাকি অন্য কিছু? না না না, মাথায় ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। লোকাল থানায় ফোন করে আমার ঘটনাটা জানালাম। অফিসার কথা দিয়েছেন বিষয়টা নিয়ে খোঁজখবর নেবেন। আমার বড়বাবু ঘটনা শুনেই তো প্রচণ্ড চিন্তা করছেন। নাগ, তুমি না থাকলে তো থানা অচল হয়ে যাবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি লোক পাঠাচ্ছি, কলকাতায় বড় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব তোমার। আমি আশ্বস্ত করে বলেছি, রিপোর্ট আগে আসুক, তারপর সিদ্ধান্ত নেব। পরের দিনই রিপোর্ট হাতে পেলাম। সুখবর, পায়ে চোট লেগেছে, হাড়ের কোনো সমস্যাই হয়নি। আরও 2 দিন আমাকে এই হোটেলেই থাকতে হবে। বড়বাবুকে ফোন করে বারণ করে দিলাম কাউকে পাঠাতে। আমি একা একাই ফিরতে পারবো। বোনের সাথে কথা হয়েছে 2-3 বার। ওকে বলিনি আমার এই অ্যাক্সিডেন্টের কথা। দুশ্চিন্তা করবে বেচারি। বাবা মা নেই, আমিও ওর কাছে সব। ও সবসময় চিন্তায় থাকে আমাকে নিয়ে।
মণ্ডলের ফোনটা বেজে উঠল। বলো। শুনলাম স্যার আপনার হাড়ে নাকি কোনো সমস্যা হয়নি, শুধুই চোটটা লেগেছে। যাকে খুব ভালো খবর স্যার। তোমাকে কে বললো, বড়বাবু? আগে স্যার, মানে আপনার জন্য থানায় সবাই তো খুব চিন্তায় ছিল। সবচাইতে বেশি চিন্তায় ছিল স্যার বড়বাবু। বড়বাবু আপনাকে ছাড়া কাউকে ভরসা করতে পারে না। তাই? আমি একটু হাসলাম। আরে সত্যি বলছি স্যার। আচ্ছা, বুঝলাম। তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম করেছো? অবশ্যই করেছি স্যার। আপনি কাজ দিয়েছেন আর সেটা করব না, তাই কি হয় নাকি? রিপোর্ট বলো। 3 জন ডাক্তারেরই প্রেসক্রিপশন পাওয়া গেছে। ভদ্রমহিলার অনেক রকম সমস্যা ছিল স্যার। যেমন একটা দুটো বলো না। এই যেমন নার্ভের সমস্যা ছিল, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড। আর সুগার? না স্যার, সুগার তো ছিল না, ডাক্তারবাবু তো তাই বললেন। আচ্ছা, দোয়েল কিছু বললো? মুখে তেমন কিছু বলেনি, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় স্যার ভদ্রমহিলা নিশ্চয়ই মনে মনে খুব বিচলিত। যেমন? পুলিশের প্রতি খুব অসন্তুষ্ট মনে হলো স্যার। কেন এমন মনে হলো তোমার? না মানে ওর মায়ের এখনো কোনো খোঁজ আমরা পেলাম না, ওকে দিল্লিতে যেতে দেওয়া হচ্ছে না স্বামীর কাছে, তাই। ওকে বলো ওর স্বামীকে এখানে আনতে। সেটা আমি বলেছি স্যার। তোমাকে কি বললো? বললো এখানে আসবে না। আচ্ছা স্যার, ছেলেটার বাড়ি কোথায় আপনি শুনেছিলেন? শুনেছিলাম তো দিল্লিতেই বাড়ি। আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে একটা জিনিস ভাবতে লাগলাম। দোয়েলের স্বামী এখানে আসে না কেন? কোনো রহস্য কি লুকিয়ে আছে? দোয়েল কেন বারবার বাবার বাড়িতে আসে? কেন দিল্লিতে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছে? সত্যি আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আরও 2 দিন হোটেলের ঘরেই বন্দি থাকলাম। কেসের কোনো অগ্রগতি হয়নি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছে। বেশ চিন্তায় পড়ে গেলাম। অবশেষে সুস্থ হয়ে থানায় ঢুকলাম। মনে মনে ঠিক করে নিয়েছি দিল্লি যাব। দোয়েলের স্বামীকে জিজ্ঞাসাবাদ করব। পরিস্থিতি নিজে চোখে একবার দেখে আসব, যদি কোনো সমাধান সূত্র বার করতে পারি। 2 দিন অফিস করলাম। একটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে কেসটার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না বলে। পরের দিন সকালে অফিসে এসে মণ্ডলকে নিয়ে একটু বেরোলাম। উদ্দেশ্য ভদ্রমহিলা যে ডাক্তার দেখাতো তার সাথে একটু কথা বলবো। গত বছর থেকে ডাক্তার সন্তোষ পালের কাছে চিকিৎসা করছিলেন জয়ন্তী দেবী। তার আগে আরও 2 ডাক্তারের কাছে চিকিৎসা করেছেন। দরকারে সবার সাথেই কথা বলবো। প্রথমে যাব ডাক্তার সন্তোষ পালের কাছে, যেহেতু শেষের দিকে এর কাছেই চিকিৎসা করছিলেন ভদ্রমহিলা। উদ্দেশ্য যদি ক্লু পাই। মিনিট 20 মধ্যেই চৌরাস্তায় ডাক্তার পালের চেম্বারের সামনে গাড়ি দাঁড়াল। মেইন রাস্তায় গাড়ি রেখে আমি আর মণ্ডল এগিয়ে গেলাম। ডাক্তারবাবুর চেম্বার একটু ভিতরে, প্রচুর ভিড়। রোগীরা সব লাইন দিয়ে বসে আছে। মণ্ডলকে প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করতে বললাম। বলে দিলাম চেম্বার ফাঁকা হলে আমরা কথা বলবো। মণ্ডল চেম্বারের ভিতরে চলে গেল। আমি বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে চারপাশটা দেখছিলাম। সাইনবোর্ডটা চোখে পড়ল, পাল ক্লিনিক, ডক্টর সন্তোষ পাল, MBBS, কলকাতা। মিনিট কয়েক পরেই মণ্ডল এসে বলল, স্যার, ডাক্তারবাবু একটু বসতে বলেছেন। রুগী দেখা হয়তো হয়ে গেলেই ওই আমাদের সাথে কথা বলবেন। প্রেসক্রিপশন দেখে রুগীকে চিনতে পেরেছেন। আমি বলেছি যে বেশ কিছুদিন ভদ্রমহিলা নিখোঁজ, আপনি এসেছেন এ বিষয়ে কথা বলবেন বলে। ডাক্তারবাবুর সাথে আর কে কে আছে? একজন নার্সকে দেখলাম স্যার, আর কাউকে তো দেখলাম না। আচ্ছা চলো চা খেয়ে আসি। আমি আর মণ্ডল এবার হেঁটে হেঁটে মেন রাস্তায় গেলাম। আমাদের গাড়ির ড্রাইভারকে ডেকে নিয়ে পাশেই একটা চায়ের দোকানে দাঁড় করিয়ে চায়ের অর্ডার দিলাম। চায়ের দোকানদারের কাছে জানতে চাইলাম, আচ্ছা ভাই, এখানে যে ডাক্তারবাবু বসেন ওর চিকিৎসা কেমন? সে খুব ভালো স্যার। ও ডাক্তারবাবু খুব কম পয়সায় চিকিৎসা করেন। আমাদের এলাকার লোক তো ওনাকে দেবতা জ্ঞানে পুজো করেন। অনেক দূর দূর থেকে মানুষ চিকিৎসা করাতে আসে। খুব ভালো ডাক্তারবাবু। বর্তমানে এমন ডাক্তার সত্যিই দেখা যায় না। উনি ডাক্তার নয়,
স্বয়ং ভগবান। ছেলেটা আমাদের চা দিতে দিতে বলল, তা কতদিন এখানে চেম্বার করেছেন? ওই স্যার বছর 3 হবে। আচ্ছা। আমরা 3 জন চা খেয়ে পয়সা মিটিয়ে আমি আবার একটা সিগারেট ধরালাম। মণ্ডল আমাকে খুব সম্মান করে, ও আমার সামনে সিগারেট খায় না। আমি অনেকবার ওকে বলেছি, কিন্তু ও শোনেই না। ছেলেটা সত্যি খুব ভালো ছেলে। ড্রাইভার গাড়িতে চলে গেল। আমি আর মণ্ডল হেঁটে হেঁটে আবার ডাক্তার পালের চেম্বারে গেলাম। প্রায় ঘন্টা 1.5 পরে চেম্বার খালি হলো। হাসি মুখে ডাক্তার পাল বাইরে এসে বললেন, সরি অফিসার, আপনাদের এতক্ষণ আটকে রাখা আমার একদম উচিত হয়নি। আমি জানি আপনারা খুবই ব্যস্ত মানুষ। আপনারা এসেছেন তাই আমি দ্রুত রুগী দেখা শেষ করলাম, না হলে আরও ঘন্টাখানেক তো লাগতোই। বেশ কয়েকজনকে পরে আসতে বলেছি, বোঝেনি তো, রুগী নিয়ে কাজ। ডাক্তারের অসাধারণ ব্যবহার আমাকে মুগ্ধ করল। আমি বললাম, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভেতরে আসুন না, বসে কথা বলি। চলুন বলে চেম্বারের ভিতরে গেলাম। খুব সুন্দর সাজানো গোছানো চেম্বার। আমাদের 2টো চেয়ারে ডাক্তারবাবু বসতে দিলেন। এবার বলুন অফিসার, আপনি ওই পেশেন্ট সম্পর্কে কি জানতে চান? ভদ্রমহিলা তো আপনার কাছে চিকিৎসা করতেন, ওর কি সমস্যা ছিল? হ্যাঁ, অনেক রকমই সমস্যা ছিল, কিন্তু সবচেয়ে বেশি যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে মানসিক অবসাদে তিনি ভুগতেন। আচ্ছা, বেশ কিছুদিন যাবৎ ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি শুনেছেন? হ্যাঁ, তখন তো ওই স্যার এসে বললেন। ডাক্তার মণ্ডলের দিকে হাত দেখিয়ে বলল, আচ্ছা, ভদ্রমহিলার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে কি? না না, তেমন হওয়ার তো কথা নয়। আপনি এখানে কতদিন প্র্যাকটিস করছেন? বছর 3 হবে। একটা ট্রে করে চা বিস্কুট আর জল নিয়ে একটা সুন্দরী মহিলা চেম্বারে প্রবেশ করল। বুঝলাম এটাই ডাক্তারবাবুর নার্স। চা খেতে খেতে আবারও ডাক্তারবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, মানে তাহলে আপনি বলছেন স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না, নেই। আপনার বাড়িটা কোথায়? এখন আমি এখানেই থাকি। আমার চেম্বার থেকে মিনিট 15-20 গেলেই আমার বাড়ি। আমার আদি বাড়ি ঝাড়খণ্ড। আচ্ছা, ডাক্তারবাবু আমাদের সাথে খুব ভালো সহযোগিতা করলেন। আমার সব প্রশ্নের উত্তর দিলেন। যখন কোনো আশার আলো দেখতে না পেয়ে চলে আসবো ভাবছি, তখনই মনে হলো নার্সের সঙ্গে একটু কথা বলা দরকার, যদি কিছু ক্লু পাওয়া যায়। ডাক্তারবাবু, আপনার নার্সের সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আরে না না, আপত্তি থাকবে কেন? আপনারা তো কাজের জন্যই এসেছেন। একটা মানুষ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল, এটা সত্যি খুব চিন্তার। আমরা সবসময় চেষ্টা করব যতটা আপনাদের সাহায্য করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা কথা বলি? না না, বলুন না। আপনারা নার্সের সাথে কথা বলুন, আমি তাহলে একটা এমার্জেন্সি পেশেন্ট দেখে আসি। ফোন করেছিল, আমি আসছি আবার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু মিনিট 10-এর মধ্যে বেরিয়ে গেলেন। একটা গাড়ি এসে তাকে নিয়ে গেল। আমি এবার নার্সকে কিছু প্রশ্ন করলাম। আপনার নাম? অর্চনা সরকার। কদিন আছেন আপনি ডাক্তারবাবুর সাথে? এখানে যখন থেকে চেম্বার শুরু করেছেন প্রায় তখন থেকেই। তা ডাক্তারবাবুর সাথে আপনার পরিচয়টা কিভাবে? এখানে চেম্বার খুলে একটা বিজ্ঞাপন দেন, সেই দেখেই যোগাযোগ করি। নার্সিংয়ের অভিজ্ঞতা ছিল আপনার আগে? আমি ট্রেনিং নিয়ে সবে একটা নার্সিংহোমে কাজ শুরু করেছিলাম। কোথায় সেটা? বারাসাত। অনেক দূর তো। সেই জন্যই এখানে যখন সুযোগ পেলাম ওটা ছেড়ে দিলাম। ডাক্তারবাবু বিয়ে করেছেন? না স্যার, এখনো বিয়ে করেননি। আপনার বাড়ি থেকে কে আছেন? আমার বৃদ্ধা মা। বাবা, ভাই বোন? আমি একা। বাবা মারা গেছে 5 বছর আগে, একটা রোড অ্যাক্সিডেন্ট। ও, আই এম সরি। তা আপনার বাড়ি এখান থেকে কত দূরে? এই তো পাশেই। ডাক্তারবাবুর গ্রামের বাড়িতে গেছেন আপনি? গিয়েছি। ডাক্তারবাবু মানুষ হিসেবে কেমন? ভালোই। প্রায় ঘন্টাখানেক নার্সের সাথে কথা হলো। ডাক্তারের মতো নার্সও আমাদের খুব ভালো সহযোগিতা করলেন। জয়ন্তী দাসকে মনে আছে সেটাও জানালেন। আমাদের আলোচনা শেষ। নার্সকে বললাম, বলছি ডাক্তারবাবুকে একটা ফোন করুন। রোগী দেখে বললেন আসবেন।
নার্স ফোন করল। আপনি যে নম্বরে যোগাযোগ করছেন সেটি সুইচ অফ আছে অথবা নেটওয়ার্ক সীমানার বাইরে আছে, দয়া করে পরের চেষ্টা করুন। ভাবলাম ডাক্তার যেখানে রোগী দেখতে গেছে সেখানে হয়তো নেটওয়ার্ক নেই। নার্স ভেতরের দিকে গেল। এই চেম্বারের সাথে আরও একটা ঘর আছে, উঠে আসবো ভাবছিলাম। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব। মণ্ডল হঠাৎ ফিসফিস করে বলল, স্যার কিছু বুঝলেন? আমি বেশ অবাক হয়েই বললাম, কি বুঝবো? মনে হচ্ছে ডাক্তার বেরিয়ে গিয়ে ফোনের সুইচটা অফ করে দিয়েছে। আমি হাসলাম। সত্যি তোমার বুদ্ধি, সুইচ অফ করতে যাবেই বা কেন? এই বলে আমি মণ্ডলকে উপহাস করলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পরও নার্সের কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম টয়লেটে গেছে। মণ্ডল বসে থাকলো চেম্বারে। আমি বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় চেম্বারের ভিতরের থেকে মণ্ডলের চিৎকার, স্যার এই শিগগির এদিকে আসুন। আমি দৌড়ে চেম্বারে ঢুকলাম। দেখি পাশের ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে মণ্ডল। স্যার নার্সটা পালিয়েছে। কি? হ্যাঁ স্যার, দেরি হচ্ছে দেখে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখি নার্সটা নেই। বাথরুমের দরজায় হাত দিতেই খুলে গেল, এখানেও নার্স নেই। পিছনের দরজাটা ভেজানো ছিল, সেটা খুলতে দেখলাম একটা বাগান। ওই বাগান দিয়েই পালিয়েছে স্যার। আমার আর কিছু বুঝতে অসুবিধা হলো না। জীবনে প্রথমবার আমি এত বড় একটা ভুল করলাম। ডাক্তার এবং নার্স তাহলে অনেক কিছুই জানে ওই মহিলার সম্পর্কে। দ্রুত মেইন রাস্তায় আসলাম। সেই চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। দুপুরের সময় রাস্তায় কোনো লোকজন নেই। প্রচণ্ড গরম পড়েছে, কেউ আর দরকার ছাড়া বাইরেও থাকছে না। কয়েক ঘন্টার মধ্যে যে কেসটা এইভাবে ঘুরে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার সার্ভিস জীবনে প্রচুর কেসে তদন্ত করেছি, বড় বড় জটিল সব কেস, কিন্তু এই কেসের মতো এমন ঘটনা কখনো ঘটেনি। আবার খুব সাবধানে এগোতে হবে। ডাক্তার এই এলাকার মানুষের কাছে স্বয়ং ভগবান, তাই আরো বেশি চাপ। মণ্ডলকে চেম্বারে রেখে গাড়ি নিয়ে আশেপাশে খোঁজ করতে লাগলাম মেয়েটার বাড়ি। একটু চেষ্টায় অবশ্য খুঁজে পেলাম। বাড়িতে তালা বন্ধ। আশেপাশের লোকের থেকে জানতে পারলাম অর্চনার মা, মানে সেই নার্সের নাম ছিল অর্চনা, তার মা বেশ কিছুদিন নেই, কোনো এক আত্মীয়র বাড়ি গেছে। কোথায় গেছে তা কেউ বলতে পারবে না। অর্চনা সকালে ডাক্তারখানায় গেছে, কিন্তু আজ এখনো ফেরেনি। শুধুমাত্র আমার ভুলের জন্যই আজ বাকি হাতছাড়া। থানায় ফোন করলাম। ডাক্তার আর নার্সের বিবরণ দিয়ে সবাইকে সতর্ক করে দিতে বললাম, আর কিছু পুলিশকে ডাক্তারের চেম্বারের এখানে আসতে বললাম। আমি আবার ফিরে এলাম ডাক্তারের চেম্বারের ওখানে। মণ্ডলের সাথে কথা বললাম। আমাদের এখন প্রথম কাজ হলো ডাক্তার অথবা নার্সকে খুঁজে বার করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই থানা থেকে একটা টিম চলে এলো। ডাক্তারের চেম্বার তালা দিয়ে দুটো পুলিশের পাহারা বসিয়ে দিলাম। একটা সিম্পল ড্রেসের পুলিশকে দায়িত্ব দিলাম নার্সের বাড়ির আশেপাশে 24 ঘন্টা নজর রাখতে। নার্স ঘরে ঢুকলেই যেন ফোন করে। আমি মণ্ডলকে নিয়ে ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব যে খিদে পেয়েছিল সেটা তখন ভুলেই গেলাম। আমি এত বড় একটা ভুল করলাম, শিট, ভাবতেই পারছি না আমি। আরে স্যার, ওই ডাক্তারটা এত ভালো ব্যবহার করলো আমাদের সঙ্গে, কিছুই তো বুঝে উঠতে পারলাম না। তুমি যদি সন্দেহ না করতে তাহলে তো আরো বোকা হতে হতো। কিছু তো ওরা জানে, সেই ভয় আছে বলেই তো পালিয়েছে। আমি তো স্যার আগে কিছুই বুঝতে পারিনি। হঠাৎ আমার যেন মনে হলো ডাক্তার এবং নার্সের কাছেই এই কেসের সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। এখন আমি তা নিশ্চিত। একদমই তাই স্যার। নিজেকে জীবনে প্রথমবার আজ খুব বোকা বলে মনে হলো। ডাক্তার আমাকে এইভাবে বোকা বানালো ভেবেই আমি অস্থির হয়ে উঠছি। খোঁজ করতে করতে প্রায় মিনিট 40 পর ডাক্তারের বাড়ি খুঁজে পেলাম। এলাকার লোকের কাছে জানলাম ডাক্তার মিনিট 10 জন্য ঢুকেছিল বাড়িতে, তারপর আবার নাকি বেরিয়ে গেছে। হতাশ হয়ে পড়লাম। ডাক্তারের আসল বাড়ি ঝাড়খণ্ড, সেটা সবাই জানে, কিন্তু পুরো ঠিকানা কেউ জানে না। ঝাড়খণ্ড তো আর ছোট্ট জায়গা নয়। ঠিকানা জানতো নার্স, সেও হাত ছেড়ে পালিয়েছে। বিষণ্ণ হয়ে আবার থানায় ফিরে এলাম। গ্রামের লোককে কিছুই বলিনি, বললে সমস্যা আরও বাড়বে। ওই 2 জায়গা থেকে কোনো ফোন আসেনি আমার কাছে। বুঝলাম ওদের কাছেও কোনো সংবাদ নেই। পুরো ঘটনা বড়বাবুকে জানালাম।
উনিও ডাক্তারের চালাকি দেখে অবাক হয়ে গেলেন। তদন্তটা যে বেশ জটিল সেটা বড়বাবুও স্বীকার করলেন। মণ্ডলকে কিছু কাজ দিলাম। ডাক্তার কোথায় ডাক্তারি পড়েছে সেটা খোঁজ দিতে বললাম। ডাক্তার এতটাই বুদ্ধিমান যে ফোনটা ঘরে সুইচ অফ করে রেখে চলে গেছে। নেটওয়ার্ক ট্র্যাক করে সেটাই জানতে পারলাম। হয়তো অন্য কোনো নাম্বার আছে, কিন্তু আনফর্চুনেটলি সেই নম্বর তো আমরা জানি না। এখন আমার কাছে আরও পরিষ্কার হলো ডাক্তার অনেক কিছু জানে। দোয়েলকে থানায় ডেকে আবারও জিজ্ঞাসাবাদ করলাম ডাক্তার পালের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কি না সেটা জানার জন্য, কিন্তু তেমন কিছুই পেলাম না যেটা আমার তদন্তে কাজে লাগে। ডাক্তারের কোনো ছবিও আমাদের কাছে ছিল না, তাই বিলম্ব হচ্ছিল খোঁজ পেতে। চেহারার বর্ণনা দিয়ে আশেপাশের সব থানাকে মণ্ডল জানিয়ে দিয়েছে। তবুও 3টে দিন কেটে গেল, দুটো মানুষ নিরুদ্দেশ হয়ে গেল। চতুর্থ দিন রাত 2:30টার সময় আমার মোবাইলটা বেজে উঠল। এতক্ষণ জেগেছিলাম, একটু আগেই একটু ঘুম এসেছিল। দিলীপদার ফোন। হ্যাঁ বলো, কোনো খবর আছে? স্যার, আপনার কথা মতো 24 ঘন্টা নজর রেখেছি ডাক্তারের ক্লিনিকে। একটু আগে একটা মারুতি গাড়ি এসে দাঁড়ালো, দুজন নেমে হাঁটতে হাঁটতে চেম্বারের দিকে গেল। তোমরা কজন আছো? 2 জন স্যার, 2 জন। ওকে, আমি যাচ্ছি। ওরা যেন পালিয়ে না যেতে পারে সেটা দেখো। আচ্ছা স্যার। ফোনটা রেখে আমি দ্রুত রেডি হয়ে আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। চেম্বারের সামনে এসে দেখি 2 জন চেম্বারের তালা ভাঙার চেষ্টা করছে। আমি সারেন্ডার করতে বললাম। ওদের মধ্যে থেকে একজন গুলি করল। আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল গুলিটা। আর যে 2 জন পুলিশ ছিল আমি ওদের একটু দূরেই রেখেছিলাম। আমি বাধ্য হলাম গুলি করতে। একজন জখম হলো। দিলীপ দ্বারা দৌড়ে এসে 2 জনকে ধরে ফেলল। থানা থেকে এক গাড়ি পুলিশ ততক্ষণে চলে এসেছে। 2 জনের মুখ দেখলাম, না, ডাক্তার এদের মধ্যে কেউ নয়। থানায় তুলে নিয়ে গেলাম একজনকে, আর একজনকে চিকিৎসা করানোর জন্য লোকাল হাসপাতালে পাঠালাম। চুরি করতেই নাকি ওরা চেম্বারে এসেছিল, এটাই বারবার বলছে যে আমাদের হাতে ধরা পড়েছে। ডাক্তারকে ওরা চেনে না। ডাক্তারখানায় কি এমন জিনিস আছে যে চোর চুরি করতে আসবে, এটাই আমাকে ভাবিয়ে তুলল। মণ্ডল বলল, স্যার একদম বিশ্বাস করবেন না। আমার ইশারায় 3rd ডিগ্রি প্রয়োগ করা শুরু করলো মণ্ডল। এবার গড়গড় করে আসল কথা বলে দিল সেই চোর। চেম্বারের ভেতরে ডাক্তারের বেশ কিছু দরকারি জিনিসপত্র আছে, সেটাই ওরা নিতে এসেছিল। যদি ধরা পড়ে তাহলে ওরা চুরি করতে এসেছে এটাই পুলিশকে বলবে। এটাও নাকি ডাক্তারই ওদের শিখিয়ে পাঠিয়েছে। মনে মনে ডাক্তারের বুদ্ধির তারিফ না করে আমি পারলাম না। ভোরের দিকে চা খেয়ে সারা রাতের ক্লান্তি দূর করলাম। হাসপাতাল থেকে ফোন এলো যে জখম হয়েছিল সে এখন সুস্থ আছে। ডাক্তারের একটা বাগান বাড়ি আছে, ডাক্তার সেখানেই আছে জানতে পারলাম এই লোকটার থেকে। হাতে আমি চাঁদ পেলাম। এরা ছোটখাটো চুরি পকেটমারি করে রেল প্ল্যাটফর্মে। বারাসাতে এদের একটা দল আছে, এরা এলাকার নয়। আমি আর মণ্ডল সাথে আরও 2 জন পুলিশ একসাথে সেই ধৃত ব্যক্তিকে নিয়ে ডাক্তারের বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আমাদের আরও একটা গাড়ি আছে। ডাক্তার প্রচণ্ড চালাক, আমাকে বোকা বানিয়েছে, তাই আমি প্রস্তুতি নিয়েই রওনা হলাম যাতে আর আমাকে বোকা বানাতে না পারে। বেশ বড় সড়ো একটা বাড়ি, একটা গ্রামের ভিতরে, অনেকটাই ভিতরে যেতে হয়। গাড়ি দূরে রেখেই আমরা হাঁটা শুরু করলাম। পাখির কিচিরমিচির আওয়াজ আর মিষ্টি একটা বাতাস সারা রাতের ক্লান্তি দূর করে দিচ্ছে। প্রথমেই যেটা ভেবেছিলাম সেটাই সত্যি বলে প্রমাণিত হলো। কেসটা বেশ জটিল। কেন জানি না আমার মন বলছে এই কেসে আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হয়তো আমরা এখনো স্বপ্নেও ভেবে উঠতে পারিনি। এই ডাক্তার খুব সাধারণ কেউ নয়। গ্রামের লোকেরা সবাই ঘুম থেকে উঠে মাঠের দিকে যাচ্ছে। ভোরবেলায় এরা ঘুম থেকে ওঠে। সকালবেলায় গ্রামে পুলিশ ঢুকতে দেখে ওরা সব হতচকিত হয়ে গেল। যেতে যেতে সব কিছু লোকটাকে শিখিয়ে দিলাম। আমি আর মণ্ডল পাশেই লুকিয়েছিলাম। অন্যদের আশেপাশে ঘুরে ঘুরে দেখতে পাঠিয়েছি, আর গ্রামের লোকেরা যাতে আমাদের পিছনে না আসে সেটা দেখতে বলেছি। এটা শহরে হয় না, কিন্তু গ্রামে হয়। গ্রামে নতুন কেউ ঢুকলে, বিশেষ করে পুলিশের গাড়ি, গ্রামের সহজ সরল মানুষেরা সবাই জড়ো হয়ে যায়। লোকটা এগিয়ে গিয়ে গেটে ধাক্কা দিল।
পুরো বাড়িটা বিশাল পাঁচিল দিয়ে ঘেরা। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পর দূর থেকে দেখলাম ডাক্তার হাই তুলতে তুলতে দরজা খুলল। ওদের দুজনের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটা আমি ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই কাজ হয়েছে কিনা খোঁজ খবর নিচ্ছে। আমার কথা মতো লোকটা বাড়ির ভিতরে প্রবেশ করলো। আমি দৌড়ে গেলাম লোকটার পিছনে। লোকটার সাথেই আমিও বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ডাক্তার আমাকে ভূত দেখার মতো দেখল। আমার পিছনে মণ্ডল। সঙ্গে সঙ্গে ডাক্তার পালানোর চেষ্টা করছিল। আমি তাকে ধরে ফেললাম। ঘুম থেকে উঠে খালি গায়ে ছিল একটা লুঙ্গি পরা, তাই ওর কাছে কোনো অস্ত্র থাকার সম্ভাবনা নেই আমি জেনেই গিয়েছিলাম। ওদের বিশ্বাস করতে নেই যদিও। মণ্ডল বাইরে থেকে সব পুলিশকে নির্দেশ দিয়ে পুরো বাড়িটা ঘিরে ফেলল, কোনো গোপন পথ দিয়ে যাতে ডাক্তার পালাতে না পারে তাই। নার্স যেভাবে আমাকে বোকা বানিয়েছিল তাতে আমি আরো বেশি সজাগ। গুড মর্নিং ডক্টর পাল। এত সকালে আপনারা? আপনাকে খুঁজতে আসতে হলো। সেদিন আমাদের যেভাবে বোকা বানিয়ে আপনি আর আপনার নার্স পালালেন, তাতে সত্যিই আপনাদের বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমি কোথাও পালাইনি, আমি রোগী দেখতে গেছিলাম। শুনুন ডাক্তার পাল, আপনার অনেক গল্প আমি শুনেছি, ঠিক আছে? আর আপনার গল্প শুনে আমি এই সাত সকালে সময় নষ্ট করতে চাই না। আসল কথায় আসুন। আপনার পেশেন্ট জয়ন্তী দাস কোথায় আছে সেটা বলুন। কোথায় লুকিয়ে রেখেছেন? ভালোই ভালোই বলুন, না হলে সত্যি কথা কিভাবে বার করতে হয় সেটা পুলিশ কিন্তু খুব ভালো করে জানে। সেটা হয়তো আপনি জানেন। পুলিশ যদি মনে করে কোনো ঘটনার সত্যিটা বার করবে, সেটা তারা কিন্তু অনায়াসেই পারে। পুরো এলাকাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। আরে বলুন বলুন, কাম অন, স্পিক আপ। একটা চেয়ারের উপর মাথায় হাত দিয়ে বসে পড়ল ডাক্তার পাল। বেশ কয়েক মিনিট চোখ বন্ধ করে বসে থাকলো। আমি সময় দিলাম। মণ্ডলকে চোখের ইশারায় সব দিকে নজর রাখতে বললাম, আর সেই লোকটাকে গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে রাখতে বললাম অন্য দুটো পুলিশকে। দুই হাতে হাতকড়া পরানো আছে, পালাতে সে পারবে না। জয়ন্তী দাস বেঁচে নেই? সে তো আমি বুঝতেই পেরেছি অনেক আগে। খুন করে কোথায় রেখেছেন তাকে? কেন খুন করলেন? তারপর যা শুনলাম ডাক্তার পালের কাছ থেকে, আমার এত বছরের পুলিশের চাকরি জীবনে এমন ভয়ঙ্কর এবং রোমহর্ষক কেস সত্যি বলছি আমি আগে কখনো পাইনি। এই বাগান বাড়িতেই খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে জয়ন্তী দাসকে। মণ্ডল 2 গ্রামের লোককে ডেকে এনে বাগানে মাটি খুঁড়তে লাগলো। এক এক করে আমরা 3টে মৃতদেহ পেলাম সেই বাগানে। থানায় ফোন করে আরও একটা গাড়ি পুলিশ এবং বিশেষজ্ঞ টিম নিয়ে এলাম। যাদের খুন করে মাটিতে পুঁতে রেখেছে সেই গৃহবধূ। যেটা সবচেয়ে বড় আশ্চর্যের, সবাই মানসিক রোগী। ডাক্তার সবার সাথে ভালোভাবে ব্যবহার করে তাদের মন জুগিয়ে চলত। সুযোগ বুঝে খুন করত। খুন করে টাকা পয়সা, বিশেষ করে সোনার অলংকার ছিনতাই করত। কিন্তু আশ্চর্যের আরও বাকি ছিল। আরও 3 জনকে ডাক্তার খুন করেছে। মোট 6 জন। নার্সের সাথে ডাক্তারের সম্পর্ক আছে। বেশ কয়েকটা খুনে ডাক্তারকে নার্স সাহায্য করেছে। বেশ কিছুদিন ধরেই নার্সের সাথে ডাক্তারের একটা মনোমালিন্য চলছিল। ডাক্তারের কীর্তি সব নার্স পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার ভয় দেখাতো। এর পরের টার্গেট ছিল আরও 2 জন। তাদের মধ্যে একজন হলো সেই নার্স। শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু চমকের আরও বাকি ছিল। এই কেসে শুধু চমক আর চমক। খোঁজখবর নিয়ে জানা গেল ডাক্তারের ডিগ্রি ভুয়ো। প্রথমে ঝাড়খণ্ডে একটা ফার্মেসিতে কাজ করতেন, তারপর একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতেন। এইভাবেই আস্তে আস্তে ডাক্তার হয়েছেন। এখানে এসে জমিয়ে ডাক্তারি করেন। সবার কাছে হয়ে ওঠেন দয়ালু ডাক্তার। কিছুদিন পর সেই নার্সকেও গ্রেপ্তার করা হয় ওর এক আত্মীয় বাড়ি থেকে। দোয়েল মায়ের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। কি আর সান্ত্বনা দেব? ডাক্তার পালের যাতে এই অমানবিক কাজের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করব বলে আমি ওকে আশ্বস্ত করি। থানার বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। মণ্ডল এসে বলল, একটা কথা বলবো স্যার? বলো। আমরা প্রথমে একদম ভুল পথেই এগোচ্ছিলাম। দোয়েল এবং অভিজিৎ দাশগুপ্তর ব্যাপারটা কি আপনি বুঝলেন? আমি একটু হেসেই বললাম, খুব ভালো একটা প্রশ্ন করেছো। এক এক করে তোমাকে উত্তরগুলো দিই।
অবশ্য এগুলো আমার ধারণা, বুঝলে। যাই হোক, শোনো, দোয়েল প্রায়ই বাবার কাছে আসতো টাকা নিতে। অন্য ধর্মের যে ছেলেটাকে সে বিয়ে করেছে, সম্ভবত ছেলেটা ভালো নয়, কোনো কাজকর্ম হয়তো করে না, সারাদিন শুধু নেশাভান করে। দোয়েল ছেলেটাকে খুব ভালোবাসে, তাই হয়তো ছাড়তে পারে না। দোয়েলের মা কোনো টাকা পয়সা দোয়েলকে দিত না, তাই দোয়েল বাবার সাথে যোগাযোগ রাখত। যেহেতু মা একা একা থাকে, তাই খোঁজখবর রাখত। আর দাশগুপ্তবাবু দ্বিতীয়বার যাকে বিয়ে করেছেন, সম্ভবত ওদের বিয়ের আগেই সন্তান চলে আসে, সেটা জানতে পারেন জয়ন্তী দেবী। তাই নিয়ে অশান্তি শুরু হয় এবং ডিভোর্স। লাটাগুড়িতে যে বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওটা সত্যিই দুর্ঘটনা ছিল। আগেই বলেছি, এগুলো সব আমার অনুমান। প্রথমে আমরা একদম ভুল পথেই এগোচ্ছিলাম। এমনিই আমি ভেবেছিলাম যে ডাক্তারের সাথে হয়তো মিস্টার দাশগুপ্তের কোনো যোগাযোগ আছে। সত্যি স্যার, এমন কেস এর আগে কখনো হাতে আসেনি। শুধুমাত্র গয়না আর টাকা পয়সার লোভে একটা লোক একের পর এক খুন করে গেল, এমনকি নিজের প্রেমিকাকে পর্যন্ত খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মানুষ কত রকমের হতে পারে স্যার, এই ঘটনাটা না ঘটলে বুঝতেই পারতাম না। আমি মৃদু হেসে মনের সুখে সিগারেটের টান দিলাম। শুনছিলে আজকের গল্প সুদীপ ওম ঘোষের লেখা একটি ভয়ঙ্কর হত্যা রহস্য। আজকের গল্প পাঠে ছিল পার্থ অরণ্যদেব মুখার্জি, শুভদীপ্তদা, নীল, জয়, লাবণী এবং সুপ্রজা। গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দ্য ইঙ্ক পোর্টাল। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে ছিল শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের পোস্টার ডিজাইনে আর্টিস্টিক 2.0। পর্ব পরিচালনায় রয়েছি আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিন্তু আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমাদের ফেসবুক আইডি এসটি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসটি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।